আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রোকন। প্রথমেই সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু। ক্ষতি পুষিয়ে নিতে গাজীপুরে ছুটির দিনেও চালু ৩০% কারখানা। গভীর রাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে অনুপ্রাণিত ক্রিকেটাররা। শেরপুরে ইত্যাদি শুক্রবারে পুনঃপ্রচার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পারভেজের মৃত্যু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মোহাম্মদ পারভেজ ৩৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ঢাকায় মৃত্যুবরণ করেন। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরের দিকে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কফিল উদ্দিন। পারভেজ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউপির ধর্ণপুর গ্রামের মিন্নাত হাজিবাড়ির নবীউল্লাহর বড় ছেলে। তিনি ঢাকায় একটি থাই গ্লাস দোকানে কাজ করতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি মিরপুর এলাকায় ছাত্রদের সঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন পারভেজের বাবা একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা। সন্তানের মৃত্যুর খবর শোনার পর থেকে শুধু সবার দিকে নীরবে তাকিয়ে থাকেন তিনি। ৫ ভাই বোন সবাই একমাত্র পারভেজের উপার্জনের উপর নির্ভরশীল ছিল। পারভেজের মা ফাতেমা বেগম বলেন, আমার কলিজার টুকরো মানিক আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি আমার অন্য ছেলে মেয়ে এবং তার মানসিক ভারসাম্যহীন বাবাকে নিয়ে কি করব? আমার পারভেজই শুধু ইনকাম করত। যারা আমার ছেলেকে মেরেছে, আমি সরকারের কাছে এর বিচার চাই। প্রসঙ্গত, গত জুলাইয়ে আরম্ভ হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পারভেজ শুরু থেকেই অংশগ্রহণ করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আন্দোলনের শেষের দিকে ৫ই আগস্ট পারভেজ বীরপুর ছাত্রদের সঙ্গে যোগ দেয়। আন্দোলন দমাতে তৎকালীন সরকারের দলীয় সন্ত্রাসী বাহিনী ও পুলিশের এলোপাতাড়ি গুলিতে পারভেজ গুরুতরভাবে আহত হন। পরে উপস্থিত ছাত্র জনতা তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে বৃহস্পতিবার ভোরে পারভেজ মারা যান। লাশের ময়নাতদন্ত শেষে তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে ধর্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ক্ষতি পুষিয়ে নিতে গাজীপুরে ছুটির দিনেও চালু ৩০% কারখানা। কয়েকদিন ধরে চলা শ্রমিক বিক্ষোভের কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে আজ শুক্রবার ছুটির দিনেও চালু রাখা হয়েছে গাজীপুরের প্রায় ৩০% কারখানা। পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সকাল থেকে শুরু হওয়া কলকারখানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে। আজ বেলা ২টায় এ প্রতিবেদনে লেখা পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বিভিন্ন দাবিতে প্রায় ২ সপ্তাহ ধরে চলেছে শ্রমিক অসন্তোষ। এতে এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি হয় শিল্পনগর গাজীপুরে। দাবি আদায়ে কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ঝামেলা এড়াতে কোনো কারখানায় সাধারণ ছুটি ঘোষণা, আবার কোনো কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে কারখানাগুলোর উৎপাদন কমে দাঁড়ায় শূন্যের কোঠায় এবং দেখা দিয়েছে আর্থিক সংকট। সেই সংকট কাটিয়ে নিতে আজ খোলা হয়েছে অনেক কলকারখানা। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, মূলত আজ পোশাক শ্রমিকদের ছুটির দিন, কিন্তু গত কয়েকদিনের বিক্ষোভে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতেই মালিক পক্ষের লোকজন কারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আজ পুরো জেলায় বোর্ড কারখানার প্রায় ৩০% চালু রয়েছে। তবে যে ৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল সেগুলো আজও বন্ধই আছে। মোহাম্মদ সারোয়ার আলম আরও বলেন, আজ সকাল থেকেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কারখানায় পাহারা দিচ্ছেন। সেসব কারখানায় অসন্তোষের আশঙ্কা রয়েছে, সেসব কারখানার সামনে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। আজ বেলা ২টা পর্যন্ত কোথাও কোনো ঝামেলার খবর পাওয়া যায়নি। গভীর রাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে। শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার দিবাগত রাত ১টা ৪০ দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 21শে আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। উন্নত চিকিৎসার জন্য শিগগির তাকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। 23 জুন তার সফল অস্ত্রোপচার হয়। 2021 সালে নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকেই তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকেরা। তার পরিবার ও দলের পক্ষ থেকেও সরকারের কাছে বারবার আবেদন নিবেদন জানানো হয়, কিন্তু শেখ হাসিনা সরকার তা উপেক্ষা করে এসেছে। সরকার 2020 সালের 25শে মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে 6 মাস পর পর তার সাজার মেয়াদ স্থগিত করার কথা বলা হচ্ছিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে অনুপ্রাণিত ক্রিকেটাররা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট সিরিজ জয়ী ক্রিকেটাররা। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে যান 15 ক্রিকেটার সহ 19 জনের একটি দল। ঐতিহাসিক সিরিজ জয়ের পর ডক্টর ইউনূস পাকিস্তানে অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে জানিয়েছিলেন দেশে ফিরলে ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হবে। সেই সংবর্ধনা দেওয়া হলো এবং সিরিজ জয়ের পর পুরো দলকে আবারও একবার অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম, তবে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে দেখা করতে মুখিয়েছিলাম। পুরো জাতির হয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখে বেশ খুশি হয়েছেন ক্রিকেটাররা। দলের অধিনায়ক শান্ত বলেন, এখানে আসতে পেরে সব ক্রিকেটাররাই খুশি। এরা সত্যি অনুপ্রাণিত করবে আমাদের। 15 ক্রিকেটারের বাইরে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আহমেদ ফাহিম, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম। এছাড়াও সাক্ষাতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শেরপুরে ইত্যাদি শুক্রবারে পুনঃপ্রচার। টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিওর 4 দেয়ালের বাইরে নিয়ে গেছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। দীর্ঘদিন ধরে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা স্থানগুলোয় গিয়ে ধারণ করা হয় ইত্যাদির মূল অনুষ্ঠান। তুলে ধরা হয় সেই সব স্থানের সংস্কৃতি সহ গুরুত্বপূর্ণ সব তথ্য। তারই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় অবস্থিত মধুটিলা ইকো পার্কে ধারণ করা হয়েছে এবারের পর্ব। 6 সেপ্টেম্বর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয় ইত্যাদি। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা, উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদির সেই পর্ব আজ রাত 8টায় বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে পুনঃপ্রচার করা হবে। ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই মাসের শুরুর দিকে ধারণ করা হয় অনুষ্ঠানের বিভিন্ন পর্ব। নলিতাবাড়ীতে ধারণ করা অনুষ্ঠানটিতে অংশ নিতে 50 থেকে 100 কিলোমিটার দূরের উপজেলা থেকেও দর্শকেরা আসেন। এবারের অনুষ্ঠানে শেরপুরের পালা গানের শিল্পী তারা বয়াত ও পান্থকানাই লোকধারার একটি সঙ্গীত পরিবেশন করেছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। এছাড়া শেরপুর নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের নৃত্য পরিবেশন করেছেন শেরপুরের শতাধিক বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী। দর্শকদের মধ্যে থেকে বিভিন্ন সম্প্রদায়ের 4 জন দর্শককে নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনিমেষ রায়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।